$50 বিলিয়ন এক্সপোর্ট বাংলাদেশে 40 বছর অর্জন করছে, এখনো 46, 47, 48, 50 বিলিয়নের পরে আপনি আরো যখন 50 বিলিয়নের কথা বলবেন, এটা তো অবশ্যই প্রায় দ্বিগুণ জব ক্রিয়েট হবে। আমি শুধু জানতে চাই যে $50 বিলিয়ন যে এখন এক্সপোর্ট করা হয়, তার কিছু বড় অংশ চিটাগাং সমুদ্র বন্দর দিয়ে, কিছু হচ্ছে বিমানে করে যায়, কিছু অন্য বন্দর দিয়ে যায়, কিছু স্থল বন্দর দিয়ে যায়। 98% আমি 98%ই ধরে নিলাম যে যায়। আপনি কি আমাকে বলতে পারেন যে বিদেশিরা করলে এর লিড টাইম কমবে, যেটা হাই ফ্যাশন, যেটা অবশ্যই সেটা কি গার্মেন্টস ফ্যাক্টরি ওনারদের সাথে কথা হয়েছে এই ব্যাপারটা নিয়ে, যে তারা লিড টাইম কমাতে পারবে? আমরা তো বললাম তো, আমরা অবশ্যই লিড টাইম অনেক কমবে, লিড টাইম কমবে। বাংলাদেশের যারা বাংলাদেশের জন্য জব তৈরি হবে, সব লেভেলের জব তৈরি হবে। এবং আমরা যখন অন্যান্য দেশ যেগুলো আমরা দেখেছি, যারা এখন যেমন ভিয়েতনাম ধরেন 300 বিলিয়নের মতো এক্সপোর্ট করে, বা টার্কি যেমন ধরেন $350 বিলিয়ন এক্সপোর্ট করে, আপনি ওদেরকে দেখেন, ওদের বড় বড় পোর্ট গুলো সব বাইরের ম্যানেজ করে, যারা টপ কোম্পানিজ। উই নিড টপ কোম্পানিজ। আমার কাছে শুধু প্রশ্নটা এরকম যে এই এক্সপোর্টের যারা এই হ্যান্ডলিংটা করবে, এই আলোচনাটা কিন্তু এখন শুরু হয় না শফিক ভাই। আমার যতদূর মনে আছে, এটা 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সালে অনেকবার এটা নিয়ে চেষ্টা করা হয়েছে, অনেকগুলি কথা বলা হয়েছে। এমনকি চিটাগাংয়ের মেয়র মহিউদ্দিন সাহেব যখন বাইচা ছিলেন, তিনি এটা রোধ করার জন্য অনেক চেষ্টা করছেন, কারণ এখানের মধ্যে কিছু কায়েমি স্বার্থের জায়গাও আছে। কিন্তু এটা কায়েমি স্বার্থ চেয়ে মহিউদ্দিন আহমেদের স্বার্থটা বেশি ছিল, রাইট? সেইটাকে আমি কায়েমি স্বার্থ বলতেছি, সেটা উনি আটকাইতে চাইছেন, এটা করছেন। কিন্তু এখন আপনারা এটা করতে চাইতেছেন, সেইটা করার জন্য আপনারা স্টেক হোল্ডারদের সাথে কথা বলছেন কিনা, আপনারা তাদেরকে ইনভাইট করছেন কিনা? গার্মেন্টসের যে জায়গাটাতে আপনি বললেন গার্মেন্টসের এক্সপোর্টের ব্যাপারটা আমার মোটামুটি ভাবে জানা আছে। আমার মনে হয় না যে নেতৃবৃন্দের কেউ আপনাদের সাথে কথা বলার সুযোগ পাইছে। আপনি একটু চেক করবেন আবার। আমরা এইখানে যারা ইনভেস্টমেন্ট করছে, যারা মেন বায়ার, আমার যারা ম্যানুফ্যাকচারার, তারা তাদের চেয়েও মূল ইম্পর্টেন্ট না শফিক ভাই, এটা ম্যানুফ্যাকচারার এন্ড থেকে আপনার ইম্পর্টেন্ট, বায়ারের এন্ড থেকে না ভাই। আমি ম্যানুফ্যাকচারারের সাথে কথা হচ্ছে, বায়ারের সাথে কথা হচ্ছে, সবার সাথে কথা হচ্ছে। আচ্ছা, ফর্মালি ইনফর্মালি সবার সাথে আমরা কথা বলছি। আপনি কথা বলেন না, জিজ্ঞেস করেন। আমি ম্যানুফ্যাকচারারদের সাথে কথা বলছি, আমি ম্যানুফ্যাকচারারদের সাথে কথা বলছি, ম্যানুফ্যাকচারার আমার সাথে। ইন্ডিটেক্সের যে চিফ, যারা বাংলাদেশের থেকে কয়েক বিলিয়ন ডলার ইম্পোর্ট করেন, তাদের সাথে কথা বলছি। H&M যারা বাংলাদেশে $5-6 বিলিয়ন নিয়ে যান, তাদের সাথে কথা বলছি। কিহাকসুন ম্যানুফ্যাকচার, বাংলাদেশের ওয়ান অফ দ্য সবচেয়ে লার্জেস্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচারার হচ্ছে কিহাকসুন, ইয়াং ওয়ান, তার সাথে কথা বলা হচ্ছে। কথা বলা হচ্ছে না, এটা আপনি শফিক ভাই, ঠিক আছে, এটা আপনি ব্যাখ্যা করেছেন। আমাদের এই বিষয়ে যে আপনারা যে সব ডিসিশন নিচ্ছেন, আপনি বলছেন যে এভরিথিং বলতে অন্য একটা সরকার যা করতে পারে তাই আপনারা করতে পারেন। অন্য একটা সরকারকে কোনো একটু কিছু করতে হলে অবশ্যই পার্লামেন্টে এটা আলোচনা করতে হয়। মুখে দেখাই করুক আর যাই করুক, 15 বছরের শেখ হাসিনা শাসন দেখতে দেখতে আমাদের কাছে মনে হচ্ছে সব শেখ হাসিনা করে, কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটাই পার্লামেন্টের মধ্যে থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া, পলিসির ক্ষেত্রে আলোচনা করা, ছোট ছোট গ্রুপের মধ্যে থেকে এটা করা। এইটা আপনারা করতেছেন কিনা সেটা যদি একটু বলেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা করিডোর দিচ্ছেন বা দেওয়ার কথা ভাবছেন, বা এটা আলোচনায় রাখছেন, বা রোহিঙ্গাদের জন্য কিছু করা হবে বলে ভাবছেন, সেই ক্ষেত্রে বিনিময়ে আমরা কিছু পাচ্ছি কিনা, এই দুইটা বিষয় যদি একটু আবার একটু বলতেন। যে আপনারা না, বিনিময়ের আমাদের এগুলো পেসিং রিগ, আমরা এই বিষয়গুলো আমরা এসে এই ক্রাইসিস গুলো ইনহেরিট করেছি। আমার ইকোনমিতে জব তৈরি হচ্ছে না, এটা একটা বড় ক্রাইসিস আমার জন্য। আমার ইয়াং ছেলেরা, আপনি দেখেন পুরো আন্দোলনটা কিভাবে শুরু হলো, কোটার ক্রাইসিস, একটা জব ক্রাইসিস তো কোটা হচ্ছে। তো ইয়াং ছেলে মেয়েদের জন্য, এবং যেই গভর্নমেন্টই আসুক আমাদের পরে, আমরা যে ইলেকশনটা করব ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তারপরে যে গভর্নমেন্ট আসবে তার মেন প্রথম কাজটাই হবে জব তৈরি করা। তো এই কাজগুলো তো আমার করতে হচ্ছে। এটা আর এখন পার্লামেন্ট যেহেতু নাই, কিন্তু আমার তো সত্যিকার অর্থে আমার তো এটা বসে থাকলে চলতেছে না, আমি জানি। বাট নেক্সট পার্লামেন্টে এসে এগুলো ডিবেট করবে, অসুবিধা কি? বাট আমরা মনে করছি আমরা যাই করছি যথেষ্ট ট্রান্সপারেন্সি রাখছি। আর আমরা যে ডিল যদি করি সেগুলো তো আমরা ওনাদের জন্য রেখে যাবো, তারা দেখবেন কতটুকু ট্রান্সপারেন্সি। আমি একটা ভয়ে প্রশ্ন করি, আমার কেন জানি মনে হচ্ছে সরকারের যা কিছু সিদ্ধান্ত সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আর শফিক ভাই আপনারা দুজনে নিতেছেন, ব্যাপারটা ঠিক কিনা? না, এটা উনি অনেক সিরিজ অফ করেন। উনি ওনার একটা জিনিস বলতেছে যে এটা উনি করেন হচ্ছে বিদেশিদের সাথে, মানে দেশি লোকদের সাথে না, যেহেতু দেশি দুষ্ট লোক সব। এটা বাজে কথা। উনি কাকে বলেছেন দুষ্ট? উনি কাউকে দুষ্ট আমি বলতেছি, যেহেতু দেশি লোকরা দুষ্ট। উনি বাংলাদেশের মানুষকে বাইরে যতটা প্রেস করেন আপনি চিন্তা করবেন না। মানে আমি অবাক হয়ে যাই উনি কত প্রেস করেন। আর যেটা উনি সবার সাথেই কথা বলছেন। এর আগের সরকারের
নতজানু ভারতের ক্ষেত্রে নতজানু পররাষ্ট্রনীতির ব্যাপারটা আসলে সারা দেশেই অনেক বেশি আলোচিত ছিল, অনেকটা সময় ধরে অনেক বেশি আলোচিত ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর, অর্থাৎ ওই সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বা পদ থেকে বাধ্য করার পর জিনিসটা যেটা হইল, ভারত একতরফাভাবে বেশ কিছু চুক্তি বাতিল করতেছে। আজকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে, পরে স্থলবন্দর দিয়ে জিনিসপত্র যাওয়া বাতিল করে, তারপরে ওইটা বাতিল করে। আমাদের কাছে কি বাতিল করার মতো কিছু নাই? এই অন্তর্বর্তী সরকারকে তো আসলে ভারত কষ্ট পায় বা ভারত ওই বাতিলের এগেইনস্টে কোনো একটা জবাব হয়, এরকম কোনো কিছু তো দেখলাম না। এটা কারণটা কি আসলে? না, আসলে আমরা রিটালিয়েশনে বিশ্বাস করি না। আমরা ওনাদের এগুলো দেখছি এবং আমরা মনে করছি যে যেহেতু ওনারা এই কাজগুলো করছেন, আমরা আমাদের সক্ষমতা বাড়াতে আমরা মনোনিবেশ করেছি। আপনারা জানেন আমাদের আগে ট্রাক করে অনেক আইটেম বেনাপোল পার হয়ে এটা দিল্লি পর্যন্ত যেত ট্রাকে, তারপরে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট থেকে এটা ইউরোপ বা আমেরিকায় ফ্লাই করতো। এটা মূল কারণ ছিল যে ওইখানে যে এয়ার শিপমেন্টের কস্টটা $2.5 ছিল, এই কস্টটা খুব কম পড়তো। আর এখানে আমাদের যে এই জায়গাটায় যেটা ছিল যে আমাদের এখান থেকে সে যদি ফ্লাই করতো তার $5 পড়তো, কস্টটা বেশি ছিল। তো এই জন্য এয়ার শিপমেন্টটা আমাদের জন্য দরকার ছিল আমাদের ইয়েতে। তো আমরা এখন যেহেতু ওনারা এটা বাদ দিয়ে দিলেন, এখন আমরা আমাদের সক্ষমতাটা বাড়াতে চাচ্ছি। আমরা সিলেট দিয়ে এয়ার শিপমেন্ট চালু করেছি। আপনারা দেখেছেন যে জেট ফুয়েলের দাম কমানো হয়েছে 16-17 টাকা পার লিটারে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করছি যে আমাদের এটার এফিসিয়েন্সি বাড়ানোর চেষ্টা করছি। ফলে যেটা হচ্ছে যে এখন কস্টটা অলরেডি মানে $5 থেকে কমে এসছে, কিছু কিছু ক্ষেত্রে 37% কস্ট কমে এসছে। কিন্তু আমাদের টার্গেট এটাকে $2.5 আনা, যাতে আমরা আমাদের সক্ষমতাটা বাড়াতে পারি। এটা আমাদের দরকার। আপনার মনে আছে 2014 সালে ইন্ডিয়ার মানে তরফ থেকে আগে আমাদের প্রচুর গরু আসতো, সেই গরুটা ওরা বন্ধ করে দিল যে কোনো গরু আসবে না। কিন্তু আপনি দেখেন এরপরে বাংলাদেশে গরু খামারের একটা গরুর বিপ্লব হয়ে গেছে। বাংলাদেশে এখন 5 লক্ষ জব তৈরি হয়ে গেছে যা সেই গরু খামারকে কেন্দ্র করে। আমরা মনে করি যে এটা ইট কুড বি এ ব্লেসিং ইন ডিসগাইজ, আমার যাতে সক্ষমতাটা বাড়ে। খুবই খেয়াল করছেন কিনা যেগুলির বিরুদ্ধে আপনি অনেক সময় আপনার স্বাভাবিক স্যাটায়ারমূলক লেখা দিয়ে অনেক লেখালেখি করছেন, বর্তমান সরকারের ক্ষেত্রে এগুলি অনেকবার বা অনেকভাবে হইতেছে। যেমন ধরেন একটা হত্যা মামলার ক্ষেত্রে 200-300 জন আসলে আসামি, কেউ সিলেট আছে, কেউ তারা গ্রেফতারও হয়ে যেতেছেন এবং প্রচন্ড চাপ না হলে তাদেরকে জামিনও হইতেছে না। এই ব্যাপারগুলো আসলে আপনি কিভাবে দেখেন? মানে কোর্ট, এইটা বলা হয় যে কোর্ট আসলে খুব বেশি ভয় পায় মবকে, এরপরেও সমন্বয়কদের একজন এই হুমকি আপনাদের আইন উপদেষ্টাকে দিয়েছেন যে কারা এখান থেকে বিচারে জামিন পেয়েছে তাদেরকে দেখে রাখুন, চিহ্নিত করুন, ঠিক করুন। এগুলিকে আপনারা আসলে কি হয় দেখেন? কিন্তু পৃথিবীর যে কোনো সভ্য দেশে শফিক ভাই এগুলি ফৌজদারি অপরাধ, এই ধরনের হুমকি দেওয়া। কোর্ট কি করে? বাট এটা দেওয়া হইতেছে এবং আপনি এটা প্রতিদিন হইতেছে, যেটার আমি আপনার যেগুলি লেখা ধরেন আপনাদের কাছ থেকে যেগুলি শিখছি সেগুলি তো দেখি যে এখন হইতেছে, মানে মনে হচ্ছে একটা লগবুক দেখা দেখা এগুলি করা হচ্ছে। আপনার কষ্ট লাগে না ভাই এগুলি দেখা? আমাদের আইন অ্যাডভাইজার এটা নিয়ে অনেক বলেছেন। উনি বলেছেন যে এটা অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো ঘটছে। অনেক ক্ষেত্রে আমি নিজেও 2-1টা দেখেছি যে একটা ইভেন মার্ডারও হয় নাই, দেখা যাচ্ছে যে 200-300 জনের এগেনস্টে কেস হচ্ছে। এবং আমরা কিছু দেখেছি যে এটাকে ক্যাশ ইন করে অনেকে এক্সটোরশন করছেন, খুবই আনফরচুনেট। সেই বিষয়ে আমাদের আইন অ্যাডভাইজার বলেছেন উনি এটা দেখছেন, এবং আমাদের যে হোম অ্যাডভাইজার উনি কিন্তু বলেছেন যে যারা এইগুলো করছেন, যে কেস এক ধরনের ম্যাচ লেভেলে কেস দেওয়া, তাদের এগেনস্টে উনি হুঁশিয়ারিও দিয়েছেন। কিন্তু আনফরচুনেটলি হচ্ছে কি, এটা অনেক ক্ষেত্রে কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও এই কাজগুলো করছেন এইটা। তো এই জিনিসগুলো সত্যিকার অর্থে আপনি ঠিকই বলেছেন। আমি নিজে এগুলো নিয়ে হিউম্যান রাইটস নিয়ে আমি অনেক লেখা লিখেছি। এখন এসে এটা তো সত্যি এটা দেখতে কেমন যেন লাগে না শফিক ভাই, এটা দেখতে কেমন যেন লাগে। এবং আমরা যেহেতু একই ফ্রেটার্নিটির অংশ, আপনারা যেহেতু আমাদের অগ্রজ, আপনারা যা করেন সেটা না এসে আমাদের বা সেটার প্রশ্ন বা সেটা শিক্ষাও আমাদের কাছে আইসা পড়ে। কিন্তু আপনি দেখেন যখনই কোনো কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে থেকে তাদেরকে শক্তিশালী করার জন্য একটা চেষ্টা করা হয়। যেমন আমি উদাহরণ দিই, আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে, এটা সেপ্টেম্বরের বৈঠকেই মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা কেন ওয়েট করলেন যে হাসনাত আব্দুল্লাহ ওইখানে যমুনা অভিমুখে যাবে, 3 দিন ধরে ওইখানের মধ্যে এটা হবে, ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে, তারপর আপনারা নিষিদ্ধ করবেন? কেন এটাকে আপনারা মানে ওরা আন্দোলন করার আগে আপনারা এটা বুঝতে পারেন নাই যে এটা আপনাদের করতে হবে? না, সেপ্টেম্বরে কিন্তু কোনো ডিসিশন হয় নাই। এটা যারা রিপোর্ট করেছিল এইটা নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু আমার মনে পড়ে না। আমি কেননা প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং এ আমি কিন্তু থাকি,
আমার মনে পড়ে না যে এই কোনো ক্যাবিনেট মিটিং এ এটা এইরকমের কোনো ডিসিশন হয়েছে। আর হাসনাত আব্দুল্লাহর এই ব্যাপারটা আপনি যেভাবে বললেন যে এটা বুঝি স্টেজ তো না, উনি ওনার প্রোটেস্টটা করেছেন, রাইট, সেই কিন্তু অনুযায়ী প্রফেসর ইউনূসকে কি এটা হাসনাত আব্দুল্লাহ থেকে শুনতে হইলো যে এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? না, মানে ধরেন উনি হাসনাত এটা আব্দুল্লাহ, উনি- ধরেন আমরা হাইন্ডসাইট বিবেচনা করে এটা হাসনাত দেখেন, আব্দুল্লাহ এটা করলেন না, তাহলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হইতো না? আমরা অলওয়েজ মেনটেন করেছি যে এই বিষয়গুলো, এইটা যেহেতু সংবেদনশীল একটা বিষয়, রাইট, এই বিষয়টা সত্যিকার অর্থে যারা জুলাইয়ের গণ আন্দোলনে ছিলেন, জুলাই আপরাইজিং এ ছিলেন, তাদের উপরে সবার সাথে আমরা মানে ডিসিশন যদি হয়ও সেটা হবে তাদের সাথে কনসালটেশন করে, তাদের ইয়েতে, এবং সেই অনুযায়ী হয়েছে, তারা সবাই কনসেন্ট দিয়েছেন। মানে তো এই অনুযায়ী যদি হাসনাত আব্দুল্লাহ, আমি যেটা যদি হাসনাত আব্দুল্লাহ এই ডাকটা না দিতেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করব, যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত যমুনা উইল বি ঘেরাউট, এইটা যদি উনি না কইতেন তাহলে কি আওয়ামী লীগ এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো, তাই না? দেখেন, হাসনাত আব্দুল্লাহ বা ইয়েরা যে সব যা যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি? আচ্ছা, ওনারা তো বলেছিলেন যে অনেকে দেখেন প্রেসিডেন্টকে ওনারা আউটস্টার চেয়েছিলেন অনেকেই, তো আমরা তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই জায়গাগুলো এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে নিয়োগ দেয়া হচ্ছে না, বলা হচ্ছে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এটা দিচ্ছেন না, কারণ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার নিজের লোকদেরকে মেয়র মানে মেয়র পদমর্যাদার লোক বানান, দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্ত্বেও সেটা উনি একলা দিচ্ছেন না, উত্তরে তিনি তার পছন্দের একজনকে, যারে নিয়ে আসলে অনেক কথা আছে, তাকে ইনি প্রশাসক বানাইছেন। এইটা আপনি আসলে কি হয় দেখেন, মানে ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন? এটা কি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নাকি এটা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার একক সিদ্ধান্ত? না, আসিফ মোহাম্মদ সাজু ভাইও কি এটা করছেন তাও তো, মানে এটা তো আপনি বললেন এটা তো এক ধরনের অ্যালিগেশন, এটা কি ঠিক কিনা? আমার যেটা মনে হয় এটা একটা লিগাল ইস্যু আছে, আমাদের ল অ্যাডভাইজার এখন সম্ভবত বাইরে আছেন, উনি আসলে উনি এটা বলতে পারবেন এটা লিগাল ইয়েটা কি, কোথায় লিগাল সমস্যা আছে, এটা উনি হি উইল এক্সপ্লেইন। শফিক ভাই, আদালতের সেম রায়ে জনাব শাহাদাত হোসেন চট্টগ্রামে মেয়র হয়েছেন, একই রায়ে ইশরাক হোসেন কেন হইতে পারবেন না? মানে আমার একটু বুঝায় বলবেন, আমার অনেক কৌতূহল, ধরেন আইনের ব্যাখ্যা বা ফাইনালি কি হলো এরকম এটা এমন